ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলা যায় আদালতের রায় অনুযায়ী। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আছেন আমাদের সঙ্গে, যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ধরেন একই ব্যক্তি একই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার আর কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে কিনা? না, পারে না। আচ্ছা, মনে হয় না, আমার যতটুকু নলেজ আছে মনে হয়। আচ্ছা, তাহলে একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারে কিনা? এটা তো কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিনারিও আপনি বললেন। একটা হলো পলিটিক্যাল, আপনার রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক দলের প্রধান এবং সংসদের প্রধান, আর আপনি বলছেন যে একই পেশার তিনটা ডিফারেন্ট ব্রাঞ্চের প্রধান, তো মানে অথবা তিনটা ব্রাঞ্চের এক্সপার্টিস হতে পারে কিনা। দুইটা তো অবশ্যই এক না। আপনি দেখেন তিনটাই হলো একটা লিডারশিপ পজিশন। সরকার প্রধানও একটা সরকারের প্রধান অর্থাৎ একজন লিডার, সংসদীয় নেতা যিনি হবেন তিনিও লিডার, এবং পলিটিক্যাল পার্টির যিনি প্রধান তিনিও লিডারশিপের জায়গায় থাকেন। তো আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের যে অবস্থা আমরা রয়েছে অনেক আর্লি স্টেজে, এই কারণেই তা না হলে পরে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে, এবং সেই জায়গাতে বারে বারে যদি এই ধরনের বাধা আসে বা একটা কনফ্লিক্ট তৈরি হয়, তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনায় যেরকম একটা বিঘ্ন সৃষ্টি হবে, সেরকম দলীয় শৃঙ্খলাতেও একটা সমস্যা তৈরি হতে পারে। সংসদেও যখন আইন পাশ করবেন আপনি বা বিভিন্ন ধরনের বিল উত্থাপন হবে, তখন কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হতে পারে। তো আমি মনে করি আর্লি স্টেজ অফ ডেমোক্রেসিতে আমি ডিফারেন্ট বা একটা পেশাগত জায়গার কথা বলেছি। যদি ধরেন আমি অন্য কোনো পেশার কথাও ধরি, ধরেন একজন ডক্টর যিনি কানের ডাক্তার, তিনি নিশ্চয়ই আসলে হাড়ের ডাক্তার না, তিনি আবার হাড়ের ডাক্তার হবেন, তিনি আবার হার্টের ডাক্তার হবেন, এটা হয় না আসলে। কোনো মানে রাজনীতিকেও যদি আমি একটা এরিয়া ধরি, একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারেন তখনই যদি ওই দলে যোগ্য লোক না থাকে, তিনটি আসনে বসবার মতো লোক না থাকে। তো একই ব্যক্তিকে আপনারা আবার দুবারের বেশি প্রধানমন্ত্রীও হতে হবে সেটাও দেখতে চান? মানে দেশে কি যোগ্য লোকের অভাব, না শুধুমাত্র আপনাদের দলে যোগ্য লোকের অভাব? পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ঘোষণাটি এসেছে কিন্তু বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ একটা পরিবর্তন কিন্তু শুরু হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতেও এই জিনিসটি অতি দ্রুততম সময়ে কার্যকর হবে। তো এরকম একটি পদক্ষেপ তো এসেছেও বিএনপির পক্ষ থেকে প্রথমেই, সেই বিষয়টাও তো অ্যাপ্রিসিয়েট করা উচিত বলে আমি মনে করি। এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং এখন যে আলোচনাটি আসছে যে তাহলে একবার গ্যাপ দিয়ে তৃতীয়বার কেন হতে পারবে, তো আমি মনে করি যে এটাও এখন আলাপ আলোচনা হচ্ছে, ঐকমত্য কমিশন বিভিন্ন দলগুলোর সাথে বৈঠক করছে। আমি বিশ্বাস করি যে একটা জায়গায় পুরো বাংলাদেশ, পুরো জাতি এক জায়গায় অবশ্যই একটা ঐকমত্যে পৌঁছাতে পারবে এই বিষয়ে। তো একটা জায়গায় কি পুরো জাতি ঐক্যমত্যে পৌঁছাতে পারবে, বা সেটা কি আসলে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন? আপনারা বলছেন, যেমন আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে দেশের চলমান সংস্কার নিয়ে সবাইকে সব বিষয়ে একমত হতে হবে বলে তিনি মনে করেন না। তিনি বলছেন যে সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে, এটা তো একটা বাকশালী চিন্তা। নীতি বা দেশে কোনো ধরনের মত পার্থক্য বা এই ধরনের কোনো বিষয় থাকতো না, তাহলে তো সবাই এক ব্যক্তি, এক দল, এক রাষ্ট্র, যেটা বাকশাল সেরকমই হয়ে যেত, তাই না? অবশ্যই এখানে আমাদের মত পার্থক্য থাকবে, এবং গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে বিভিন্ন মতের মানুষ এখানে একসাথে পাশাপাশি তারা অবস্থান করবে, এবং সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। সকল বিষয়ে যদি সবাই একমত হয়ে যায় তা এটা তো সম্ভব না কোনোদিনও, আমি মনে করি। মোহাম্মদ টু দুদক কর্মসূচি পালন করলো গণ অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ। 1 বছরের কম সময়ের একটি সরকার, এবং এটি কোনো নির্বাচিত রাজনৈতিক সরকারও নয়। এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কর্মসূচি, মানে কেউ কেউ বলে যে এ সরকারের দেহটা অন্তর্বর্তী হলেও মনটা নাকি জামাত, সেই মনে দুর্নীতি ঢুকলো কি করে? দেখেন, যে কারো বিরুদ্ধে যখন আপনি দুর্নীতির অভিযোগ করবেন তখন আপনাকে স্পেসিফিক বলতে হবে যে কি করাপশনের কথা আপনি বলছেন। পত্রপত্রিকাতে দেখতে পাচ্ছি যে কোন উপদেষ্টার পিএস ছিলেন, কে কি করেছেন, তাকে সাসপেন্ড করা হয়েছে। এটা বাংলাদেশ থেকে দুর্নীতি তো আপনি হঠাৎ করে দূর করতে পারবেন না। দুর্নীতিটা এখানে ইনগ্রেইনড, ইট স্টার্টেড ফ্রম দ্য রুট লেভেল এন্ডিং আপ টু দি হাইয়েস্ট লেভেল।
এটা প্রসেসের মধ্যে কারাপশন আছে। আমরা কোর্টে কাজ করি, নিম্ন আদালতে দেখেছি, উচ্চ আদালতে দেখেছি, প্রসেসের মধ্যেই কারাপশনটা ইনগ্রেইন। ফলে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন দেশ চালাচ্ছে, সবাই ভালো মানুষ হয়ে গেছে, এই কথা বলাটাই একটা ইউটোপিয়ান স্কিম। এটি মামলা দায়ের হবে, মামলার পরে তদন্ত হবে, তদন্তের হয় চার্জশিট হবে, সে যদি যুক্ত থেকে থাকে অবশ্যই তার বিরুদ্ধে এই উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এতে কোন দল, কোন সরকার, কে পক্ষে, কে বিপক্ষে, দিস ইজ এ ম্যাটেরিয়াল। করাপশন ইজ অলওয়েজ এ করাপশন। জি, দুর্নীতির বিরুদ্ধে ধরেন স্টেপ নিতে গেলেও তো যারা গণ অভ্যুত্থানের পরে যারা সকলে মিলে যে সরকারটি গঠন হয়েছে, সকলের তো এক ধরনের ঐক্যমত্য বা এক ধরনের একটা পয়েন্ট এসে এগ্রি করা দরকার। কিন্তু আজকে দেশের চলমান সংস্কার নিয়ে যেটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যে সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে এটা তো একটা বাকশালী চিন্তা, এবং তিনি যেটা মিন করেছেন বা বলেছেন যে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবেও, কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা থাকবে, ভিন্ন মত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত্য হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার সুযোগ নেই, আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। যেসব পয়েন্টে সকলের এক মত, সেটার বাইরে সংস্কারের সুযোগ কি আদৌ আছে কিনা? দেখুন, এখন যে সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, এই যে দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন, কি জন্য? ওনারা বলছেন তার পরবর্তী রোডম্যাপ হলো একটা চার্টার হবে। চার্টারে তারা স্বাক্ষর করবে যারা স্টেক হোল্ডার্স। করলো একটা চার্টারে স্বাক্ষর, 20টা বিষয়ে একমত হলো। 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না, আমরা একমত হলাম, সকল দল একমত হলো 2বারের বেশি হতে পারবে না, অথবা 3বারের বেশি হতে পারবে না লাইফ টাইম, অথবা আমরা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এটাতেও একমত হওয়া গেল, অথবা একজন ব্যক্তি একই সাথে 2টো কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করতে পারবে না, এটার সঙ্গেও একমত হলো কিংবা হলো না। এই যে একটা চার্টারে যদি 20-25টা পয়েন্ট থেকে থাকে, এই চার্টারটা সবাই স্বাক্ষর করে, তাহলে কি সংবিধান সংশোধন হয়ে গেল? মেজর কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিএনপি কি বলছে? যে চার্টারে আমরা সিগনেচার করব, যেগুলোতে একমত হবে সেখানে সিগনেচার করব, তারপরে পার্লামেন্ট ইলেকশন হবে, অতীতের সিস্টেমে পার্লামেন্ট ইলেকশন হবে। এই অতীতের সিস্টেমে যারা মেজরিটি পাবে, 2/3 মেজরিটি পাবে, তারাই এসে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করবে, বাকিরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। এখন প্রশ্ন, এখন আমরা চার্টারে যেগুলোতে একমত হলাম, ইলেকশন হলো, 2/3 মেজরিটি বিএনপি পেল না, তাহলে কে করবে এটা? কে হবে অপোজিশন? অপোজিশন যদি একমত না হয়, এইভাবে আমরা একটা চার্টার করেছিলাম তো 1991 সালে। চার্টার করে শাহাবুদ্দিন সাহেবকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে নিয়ে রাষ্ট্রের ইলেকশন করিয়ে আবার তাকে প্রধান বিচারপতি বানিয়েছিলাম। এগুলো তো সাংবিধানিক বিধান ছিল না, কিন্তু আমরা করেছি। সেটা করে আমরা 11তম সংবিধানের সংশোধনীর মাধ্যমে এটা রেকটিফাই করেছি, করে তারপরে বৈধতা দিয়েছি। এটা নিয়ে মামলাও হয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। ফলে এই যে একটা আর্গুমেন্ট করা হচ্ছে, আমার বিবেচনায় হওয়া উচিত কি জানেন? হওয়া উচিত যে চার্টারটা হবে, চার্টারটাকে গণভোটে পাঠানো উচিত। গণভোটে পাঠিয়ে সবাই মিলে পিপল কর্তৃক অ্যাপ্রুভ করে নেওয়া উচিত। অ্যাপ্রুভ করে বিএনপির 31 দফার মধ্যে হবে। এই প্রস্তাব কিন্তু এখনকার সংস্কারের আগেও বিএনপির কর্তৃক দেওয়া প্রস্তাব। ঠিক আছে, এটাতে যদি সব দল একমত হয়ে যায়, ঐকমত্য কমিশন একমত হয়ে যায়, চার্টারে স্বাক্ষর করে ফেলে, তাহলে তো নতুন যে নির্বাচন হবে তা তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীনে হওয়া উচিত। তা যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীনে হতে হয়, তাহলে আগে কি করা উচিত? একটা গণভোটে পাঠানো উচিত, রেফারেন্ডাম হওয়া উচিত, রেফারেন্ডামটাকে অ্যাপ্রুভ করা উচিত, করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে নির্বাচন হওয়া উচিত, সেই পার্লামেন্টে গিয়ে বাকিটা করা উচিত। আমার কাছে মনে হয় অন্যথায় সংস্কার প্রক্রিয়াটা আনসার্টেন হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। জি, একটা এক্সাম্পল দেই, তাহলে বোধহয় বুঝবেন যে আমি আসলে কি মিন করতে চাচ্ছি। মানে তুরস্কেও তো আইন ছিল যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তাই সাংবিধানিক বাধার কারণে রিসেপ তাইয়েপ এরদোয়ান কি করলেন যে 10 বছর প্রধানমন্ত্রিত্ব করার পর তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। মানে শাসন ব্যবস্থা পাল্টে দিয়ে সংসদীয় গণতন্ত্রের বদলে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করলেন। মানে তাহলে সংস্কার করলেই বা কোনো চার্টারে সাইন করলেই মানে সেটাই হবে, কোন না কোনো উপায় তো থাকে। কেউ যদি স্বৈরশাসক হতে চায়, আসলে চার্টার করে বা কোনো নিয়ম করে কি তাকে আটকানো সম্ভব? এক্স্যাক্টলি নট। কিন্তু তারপরেও কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে যখন রিসেপ তাইয়েপ এরদোগান এই পরিবর্তনটা আনলেন, তখন তাকে কনস্টিটিউশনে পরিবর্তন আনতে হয়েছে আগে। কনস্টিটিউশন তাদের পার্লামেন্টারি সিস্টেমটা যেটা ছিল, এটাকে চেঞ্জ করে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যেতে হয়েছে, এছাড়া পসিবল হয়নি। কিন্তু আমাদের দেশে আমরা এখন পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে আছি। এখানে প্রাইম মিনিস্টার ইজ দি হেড অফ দি গভর্নমেন্ট,
এট দ্য সেম টাইম লিডার অফ দি হাউস। তো এখন যদি আমরা এখান থেকে চেঞ্জ করে আবার প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে যেতে চাই, আমরা তো প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে ছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তো প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে ছিলেন, আগেও আমরা প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে ছিলাম। আমরা কিন্তু বেগম খালেদা জিয়ার আমলেই এখান থেকে চেঞ্জ করে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আসছি। এখন যদি কেউ নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ ডেমোক্রেসি চেঞ্জ করতে চায়, তাহলে তাকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। অ্যামেন্ডমেন্ট যদি লাগে 2/3 মেজরিটি প্রয়োজন, একটু ডিফিকাল্ট প্রসেস, আর সম্ভব অবশ্যই। এবং ডেমোক্রেসিতে কি হয়, সবসময় একটা চেকস এন্ড ব্যালেন্স দিয়ে রাখা হয়, এটাই ডেমোক্রেটিক প্রসেস। সিটি কর্পোরেশনের নির্বাচনে যে ফলাফল সেটা বাতিল করে আপনাকে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল, কিন্তু আদালত রায় দিলেও এখন পর্যন্ত আপনাকে বিজয়ী ঘোষণা করে গেজেটটা কিন্তু প্রকাশ হয়নি। এবং আপনি বৃহস্পতিবার নিজেই গেজেট প্রকাশের অগ্রগতি জানতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন। গেজেট কবে প্রকাশিত হবে সেটা জানতে পেরেছেন কিনা, এবং সব প্রক্রিয়া শেষ করেও আপনি শপথ গ্রহণের পর আসলে মেয়র হিসেবে জনসেবা করার আসলে ঠিক কতটুকু সময় পাবেন? সময় তো খুব বেশি পাওয়ার কথা না। ওকে, প্রথম যে প্রশ্নটি, যে আমি যে কারণে নির্বাচন কমিশনে গিয়েছিলাম তার অন্যতম একটি কারণ হচ্ছে যে এই রায়টি ঘোষণার পর থেকেই আমি লক্ষ্য করেছি যে বর্তমান সরকারের পক্ষ থেকে পদে পদে একটা বাধা সৃষ্টি করার তৎপরতা বা চেষ্টা রয়েছে। বাধাটি কীরকম? যেমন প্রথম যখন রায়টি আসে তখন কিন্তু আমি বলেছি যে এটা আমাদের দলীয় সিদ্ধান্তের বিষয় এবং দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমাদের একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্তও থাকতে পারে। কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে এটা যখন আমার সাথে যোগাযোগ করা হয়, এবং আমি যেটা খুব অবাক হয়ে দেখতে পাই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা বলছে যে তারা নিরপেক্ষ, কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা একটি বিশেষ দলের প্রতি তারা দুর্বল, এবং তাদের যে নেতৃবৃন্দ তারা যে ধরনের কথা বলছে বা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বা বিভিন্ন সমালোচনা করছে, সেটার পক্ষে গিয়ে তারা একটা অবস্থান নিচ্ছে। এনসিপির কথা বলছেন? হ্যাঁ, আমি এনসিপির কথাই বলছি, আমি সরাসরি বলতে চাই এনসিপি মূলত। এবং আমার কথা হলো যে তখন এটা একটা ফাইটটা হয়ে গেল বা অনেকটা কনফ্লিক্টটা হয়ে গেল যে একটা মানে একটা আদর্শিক জায়গা থেকে। ইশরাক হোসেন, চট্টগ্রামের সমস্যা না হলে আপনার ক্ষেত্রে সমস্যা আইডেন্টিফাই করতে পারছি সেটা আমি বলতে পারবো। তবে আমি যে কথাটি বলছি আমি একটু শেষ করি, যে এখন আমার প্রশ্ন হলো যে এই বর্তমান সরকারের অধীনে যে একটা জাতীয় নির্বাচন হবে এবং সেটা যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ ভূমিকা এই সরকার পালন করতে পারবে, সেটা নিয়ে আমার মনে অন্তত সংশয় রয়েছে। এবং আমি চাই যে পরবর্তী সময়ে এই আমার এক্সপিরিয়েন্সটা জনগণের সামনে তুলে ধরবো, যাতে জনগণ বোঝে এই বর্তমান সরকার কি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে কিনা, এবং এই সরকারের ভিতরে যারা এনসিপির যে বা ছাত্র প্রতিনিধি যারা রয়েছে তারা কি এই সরকারে থাকতে পারে কিনা আদৌ, এবং তারা থাকা অবস্থায় একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব কিনা। দ্বিতীয় আমার যেটি মনে হয়, আপনি যেটি বললেন চট্টগ্রামে হলে ঢাকায় কেন নয়, তো আমি মনে করি যে ঢাকার বিষয়ে সারা বাংলাদেশের থেকে আলাদা। পলিটিক্যালি যদি আপনি দেখেন, ঢাকা বাংলাদেশের রাজধানী, বিশেষ করে ঢাকা দক্ষিণ কেন্দ্রিকই কিন্তু আমাদের রাজনীতির মূল কার্যক্রমটি পরিচালিত হয়। এবং আমরা কিছুদিন আগেও জানতে পেরেছি এবং সেটা খবরেও প্রকাশিত হয়েছে, এবং এই ঘটনাটি দুইবার ঘটেছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল, এবং পরবর্তীতে সেটা ওয়ার্ড কাউন্সিলর পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছিল, এবং সেখানে অর্থ প্রার্থী ছিলাম। আমি নিজ দায়িত্ববোধেই আমি মনে করেছি এই জায়গাটাতে আমার অন্তত একটা বাধা হয়ে দাঁড়ানো উচিত। কারণ কি প্রক্রিয়ায় এই প্রশাসক নিয়োগ হবে কারোর সাথে আলাপ আলোচনা না করে, বিএনপি একটা মেজর পলিটিক্যাল পার্টি, আমাদের কারোর সাথে আলাপ আলোচনা না করে তারা ওয়ার্ডে ওয়ার্ডে নিজস্ব লোক নিয়োগ দিবে, এবং এরা নিয়োগ থাকা অবস্থায় একটা জাতীয় নির্বাচন হবে এবং তারা কি ভূমিকা রাখবে সেই বিষয়গুলো তো আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তা আমি মনে করি এইসব তো হিসেবে আমি এখানে পালন করি, তাহলে হয়তো বা রাজনৈতিকভাবে তারা যে উদ্দেশ্যটা হাসিল করার চেষ্টা করছে সেখানে আমি একটা বাধা হয়ে দাঁড়াবো। সে কারণে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এই এখন পর্যন্ত কালক্ষেপণ করা হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে তিনি আসলে এনসিপিতে যোগ দিবেন এমন কোনো নিশ্চয়তা নেই, তিনি সুযোগ বুঝে বা অবস্থা বুঝে বা জনগণের ডিমান্ড বুঝে কোন দলে যাবেন সেটা তিনি ডিসিশন নেবেন। তিনি আপনাদের দলেও আসতে চাইতে পারেন বা জামাতে ইসলামে জয়েন করতে চাইতে পারেন। সো কাজেই কেন তাদেরকে এনসিপির প্রতিনিধি বলছেন, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মনে করেন যে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসার মাধ্যমে ওইসব নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে। মানে অল্প সময়ের জন্য পদে বসে জনগণের কতটুকু সেবাই করতে পারবেন, সেই সময় নির্বাচনকে বৈধতা দেওয়ারই বা কি প্রয়োজন? প্রথম যে কথাটি বলেছেন সেটা তো আরো ভয়াবহ, যে সুযোগ বুঝে সুবিধা বুঝে তিনি রাজনীতিতে জয়েন করবেন, তাহলে তার অবিলম্বে পদত্যাগ করে তার পছন্দসই রাজনৈতিক দলে যোগ দেওয়া উচিত। কারণ বর্তমানে কোনো উপদেষ্টা আগামীতে ইলেকশন অথবা রাজনীতি করতে পারলে সেটা আমি মনে করি যে একেবারে সমীচীন হবে না, এবং সেটা ঠিক হবে না। কারণ আমরা চাই যে বর্তমান আগামী যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটা সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত বর্তমান সরকারের। আর উনি যে কথাটি বলেছেন যে এনসিপিতে যোগ না দিয়ে অন্য, সেটা একটা আমরা সকলেই বুঝি যে এটা শুধু মানুষকে বোঝানোর জন্য একটা কথা বলা। তাদের সকলের সাথে যাদের যোগাযোগ রয়েছে, তার আশেপাশে যারা রয়েছে সকলেই এনসিপির সদস্য হিসেবে আমরা জানি। সো এটা তো এখন আমাদেরকে একটা বুঝ দিলেই হবে না। আর দ্বিতীয় যে বিষয়টি, হ্যাঁ আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন, উনি যে কথাটি বলেছেন অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া, এটা আমি মনে করি কন্টেম্পট অফ কোর্ট। এখানে কোর্টের একটা রায় রয়েছে। হ্যাঁ আপনি নৈতিকভাবে প্রশ্ন করতে পারেন, আপনি আমার নৈতিকতা নিয়ে প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে এরকমভাবে একটা দায়িত্ব নিতে যাচ্ছেন, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আপনি এটাকে অবৈধ বা বৈধ বলার কিন্তু রায়, এটা একমাত্র আদালতেরই এখতিয়ার রয়েছে। অতএব সেই জায়গাতে আমি মনে করি যে আমি কোনো আইনি প্রসেস, আমি ডিউ প্রসেস ফলো করেছি কিনা, এখানে আইনগত কোনো আমি লঙ্ঘন করেছি না কিনা, বা এখানে যে কোর্টের রায়টি এসেছে সেটার বিরুদ্ধে যদি আপিল করতে হয় আপিল করুক। আমি এটা বলেছি যে আপনি আপিল করলে আপিল করেন, যেটা মন চায় সেটাই করেন, কিন্তু আপনার ডিউ প্রসেসটা কেন অবৈধ? ওই নির্বাচনকে আপনি কি মনে করেন? না, নির্বাচন তো অবশ্যই, নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না। কোর্ট তো অবশ্যই আমাদের যে স্থানীয় সরকার বলে এসেছে যে নির্বাচন অবৈধ এই সময়, তাহলে ওইটা আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আরজিতে আমি কি আবেদনটি কি করেছি। মামলাটি করার সময় আরজিতে স্পষ্টভাবে বলেছি যে গ্যাজেটটি প্রকাশিত করা হয়েছে এবং যে ফলাফলটি ঘোষণা করা হয়েছিল তাপসকে মেয়র নির্বাচিত করে, সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি, সেটিকে অবৈধ ঘোষণা। ফলাফলটা অবৈধ ছিল কিন্তু নির্বাচনটা ঠিকঠাক ছিল না। ওই সময় যে ফলাফলটি ঘোষণা করা হয়েছিল, তাপসকে বিজয়ী ঘোষণা করে যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছিল, সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি, এবং সেটা সিটি কর্পোরেশন আইন 2010-এর যে বিধি অনুযায়ী সেটিকে চ্যালেঞ্জ করা হয়েছে। সেখানে কোন ধারায় আমরা করেছি সমস্ত কিছুই তো সেই রায়ের কপিতে রয়েছে। সো সেটাকে যদি চ্যালেঞ্জ করতে হয়, সরকার চ্যালেঞ্জ করতে বা কমিশন চ্যালেঞ্জ করতে পারে। আমরা তো বলছি যে আপনি ডিউ প্রসেসটা ফলো করেন, আইনি প্রক্রিয়াটা ফলো করেন, সেটি আমি বলতে চাই। যুক্ত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি, সুবিধা মতো যে কোনো রাজনৈতিক দলে যোগ দিব। তিনি কি আসলে জামাতে ইসলামীতে যোগ দিবেন এমন কোনো কিছু শুনেছেন বা তার দিক থেকে কোনো আগ্রহ আপনারা পেয়েছেন কিনা? আর যদি তিনি যোগ দিতে চান, জামাতে ইসলামী নিবে কিনা তাকে? দেখুন, উনি সরকারের এখন উপদেষ্টা, জি, উনি রাজনীতি করবেন কোন দলে গিয়ে সেটা তো আমি ঠিক করার কেউ না। আগ্রহ প্রকাশ করেছেন কিনা এটা তাকেই জিজ্ঞাসা করতে হবে। যে উনি এখন তো সুস্পষ্টভাবে একটা পাবলিক ফিগার, তো তিনি এখন একটা পাবলিক ফিগার, গভর্নমেন্টের একজন মিনিস্টারের পদমর্যাদায় উপদেষ্টা তিনি। তো তিনি যদি এরকম কোনো আগ্রহ কারো কাছে গোপনে প্রকাশ করে থাকেন, তাহলে তো এটা আমার কাছে জানার কথা না, আমি কোথাও বলতে শুনিনি। উনি যেটা বলছেন, ওনার বিরুদ্ধে যে ক্রিটিসিজম হচ্ছে তার জবাবে তিনি এটা বলেছেন যে আমি এটাই করব কিনা নাকি অন্য কিছু করব বা কখন কি করব সেটা আমার সময়ই বলে দিবে। এই মুহূর্তে তো আর উনি এই সিদ্ধান্ত নেননি। কিন্তু যেহেতু একটা পারসেপশন আছে, পাবলিক পারসেপশন, যে এই গঠন প্রক্রিয়াটার সঙ্গে কিংবা এনসিপির সঙ্গে যারা জড়িত আছেন, তার বন্ধু বান্ধবরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, লিডারশিপ দিয়েছিলেন, গভর্নমেন্টে এসেছিলেন, তার মধ্য থেকে একজন আবার পদত্যাগ করে ওটার চেয়ারপারসন হয়েছেন। ফলে এটা একটা পাবলিক পারসেপশন আছে যে তিনি গেলে মনে হয় ওদিকেই যাবেন আর কি। ফলে আমার কাছে এরকম সুনির্দিষ্ট তথ্য নাই যে উনি কোন দলে যাবেন, কোন দলে যাওয়ার ইচ্ছা প্রকাশ জানিয়েছেন জামাত ইসলামীর আমির
শফিকুর রহমান, তিনি বলেছেন যে একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন তারা নাকি ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবেন। আমরা তাদের একটি এসিড টেস্ট দেখতে চাই, জাতীয় সংসদ নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু, এটার প্রমাণ আপনারা পেশ করুন। তিনি আরও বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে যদি জনগণ সন্তুষ্ট হয় তাহলে পূর্ণ সহযোগিতা করবে, এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে নির্বাচন কমিশনকে হলুদ নয় লাল কার্ড দেখানো হবে। ধরুন স্থানীয় সরকার নির্বাচন আগেই হলো, ধরে নিলাম আমরা, এবং সেই নির্বাচনে ইসি লাল কার্ড দেখলো, মানে আপনারাই দেখিয়ে দিলেন, তাহলে কি আর জাতীয় নির্বাচন হবে না? মানে কারণ তাই ওইটা হবে না, ওইটা হবে না, তাই এটা হবে, একসাথেই সব হবে। দেখুন এখন আমরা কোন প্রসেসে আছি? এখন আমরা ঐক্যমত্যের প্রসেসে আছি। ঐক্যমত্য তো হবে কিছু বিষয়ে, 10টা না হয় 20টা হবে, 20টা না হয় 25টা হবে, 5টায় তো অন্তত পক্ষে হবে। এই যে ঐক্যমত্যটা হবে সেটা নিয়ে চার্টার হবে, চার্টার হওয়ার পরে ইলেকশনের প্রক্রিয়া স্টার্ট হবে। এখন এখানে একটা বিতর্ক ডেভেলপ করেছে যে ন্যাশনাল ইলেকশন আগে নাকি লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসে। এই কথা তো সত্যি, লোকাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ সঠিকভাবে ফাংশন না করার কারণে জনগণের সাফারিংস হচ্ছে। উনি নিজেও একজন লোকাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে রিসেন্টলি রায় পেয়েছেন। ওয়ার্ড লেভেলে কি হচ্ছে, যারা আমরা ঢাকা শহরে বসবাস করি তারা তো আমরা জানি, এখানে তো একটা শাসন ব্যবস্থা ওইরকম নাই। এখন যে সিটি কর্পোরেশনের যে ডিসিশনটা আছে, এই ডিসিশনটা ইমপ্লিমেন্ট করে যে প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় তো রিপ্রেজেন্টেটিভ নাই, এবং সারা দেশে উপজেলা চেয়ারম্যান নাই, সারা দেশে ইউনিয়ন পরিষদের বহু চেয়ারম্যান আছে যারা পালিয়ে গেছেন, যারা আর আসেন না, একজনকে দায়িত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত হিসেবে। এই যে ইউনিয়ন কাউন্সিল কিংবা উপজেলা পরিষদ, জেলা পরিষদ তো নাই এখানে, কিংবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড লেভেল, এক জনগণের সরাসরি টাচে থাকেন, যারা জনগণের নিত্য নৈমিত্তিক যে প্রয়োজন আছে এরা মিটান। এরা আপনার বার্থ সার্টিফিকেট দেন, এরা ডেথ সার্টিফিকেট দেন, এখন কে দিবে? কোথায় এই সার্ভিসটা পাবে? এই ডিফিকাল্টিটা কিন্তু হচ্ছে। এই ডিফিকাল্টি হওয়ার কারণে কি হবে? রেজাল্ট আকারে গভর্নমেন্টের প্রতিও মানুষের একটা নেগেটিভ ধারণা তৈরি হবে, কারণ এটা সার্ভিস ওরিয়েন্টেড ব্যাপার। এভরিডে ইট নিডস, পার্লামেন্ট এভরিডে নিডেড না, কিন্তু সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ নির্বাচন কিংবা একজন উপজেলা চেয়ারম্যান এভরিডে নিডেড। এই জায়গাগুলোতে তো পরিস্থিতির কারণে রিপ্রেজেন্টেটিভ নাই, পিপলের সাফারিং হচ্ছে। এই জন্যই অনেকেই মনে করেন, জামাত ইসলামীও মনে করে, যে এই জায়গাগুলোতে পিপল ওরিয়েন্টেড সার্ভিসটা চালু করার জন্য দুটো কাজই করা যেতে পারে। একটা হলো এজ এ টেস্ট হিসেবে দেখা যেতে পারে যে ইলেকশন যে আমরা এতদিন পর্যন্ত ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করতে পারি নাই, এখনকার ইলেকশন কমিশন এটা আয়োজন করতে পারে কি না। আর সেকেন্ড প্রশ্ন হলো, যদি আয়োজন করতে পারে তাহলে পিপলের যে সার্ভিসেসগুলো, ইমিডিয়েট সার্ভিসেসগুলো দ্রুতই মিট আপ। বলেছেন যে কি কারণে ঠিক রোজার আগে ইলেকশনটা, ন্যাশনাল ইলেকশনটা দরকার। আমি যদি আপনাদের প্রথম স্টেটমেন্টটা ধরেও নিই যে রোজার আগে ইলেকশন দরকার, কারণ এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, রোজার ঈদ, কোরবানির ঈদ, বৃষ্টি বাদলা আছে, রোজার আগে যদি ধাপে ধাপে একটা লম্বা সময় ধরে হয়, তাহলে আপনারা যে কথাটা বললেন, আপনাদের মাথার মধ্যে কি কোন টাইম ফ্রেমটা আসলে কাজ করছে? আপনি বলতে চাচ্ছেন জামাত ইসলামী ইলেকশন পিছাতে চায় কিনা ন্যাশনাল ইলেকশন? আমি আসলে আমি বলছি স্থানীয় সরকার ইলেকশনটা কখন হবে তাহলে? আপনার কথায় মনে হচ্ছে যে জামাত ইসলামী এরকম একটা স্থানীয় সরকারের ইলেকশন করছে, ইট রিকোয়ার্স টাইম সো দ্যাট পার্লামেন্ট ইলেকশন বিং ডিলেড। সেটা আমার প্রথম প্রশ্নের ইন্টেনশন ছিল, কিন্তু এখন আমি আপনার কাছ থেকেই জানতে চাচ্ছি স্থানীয় সরকার নির্বাচনটা কখন হবে, মানে কোন টাইম ফ্রেমের কথা মাথায় রেখে আপনারা বলেছেন যে ন্যাশনাল ইলেকশনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা দরকার? দেখুন, ন্যাশনাল ইলেকশনের যে প্রসেসটা হচ্ছে, কি হচ্ছে এখন হচ্ছে একটা চার্টার অনুযায়ী ইলেকশন হবে, এই কথা আলোচনা হচ্ছে। কিভাবে হবে সেটা? অতীতের পার্লামেন্টারিয়ান সিস্টেমে হবে, ইউনিটারি পার্লামেন্টারিয়ান সিস্টেমে হবে। মেজরিটি যারা পাবে তারা এসে স্ট্রাকচারাল ডিজাইন অফ দ্য কনস্টিটিউশন চেঞ্জ করবে। এই স্কিমটাই নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। এইখানে স্থানীয় সরকার কমিশনের যে রিপোর্টটা দেয়া হয়েছে রিফর্ম কমিশনে, সেখানে ওনারা প্রস্তাব করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে আগে হওয়া উচিত। এটাও প্রস্তাব করেছেন যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত আন্ডার এ নিউট্রাল গভর্নমেন্ট। কারণ আমরা দেখেছি অতীতের অভিজ্ঞতা থেকে স্থানীয় সরকার নির্বাচনগুলিও টেইন্টেড। শিশুমণি, আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না, আপনারা কোনো টাইম ফ্রেম না ভেবেই তাহলে কথাটা বলে ফেলেছেন। শোনেন, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? তাহলে এমন কয়েকটা জিনিস এই রিফর্মে প্রপোজ করা হয়েছে যেখানে স্থানীয় সরকারের রিপ্রেজেন্টেটিভের ভূমিকা রাখা হয়েছে। প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আপনি একটু লিসেন টু মি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম মিনিং টু ইউ। এই স্থানীয় সরকারের বলা হয়েছে
যে প্রেসিডেন্ট ইলেকশন হবে, এই প্রেসিডেন্ট ইলেকশনে স্থানীয় সরকারে যিনি ইলেক্টেড হবেন তিনি ভোটার হবেন, পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষেরাও ভোটার হবেন, প্লাস উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদের যারা থাকবেন তারাও ভোট দেবেন প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে। এখন যেমন শুধুমাত্র পার্লামেন্টে দেন, এখন প্রশ্ন হলো পাবেন কোথায়? যদি স্থানীয় সরকার নির্বাচন আগে না হয়, আপনি উপজেলা পরিষদ কোথায় পাবেন? উপজেলা পরিষদের চেয়ারম্যান কোথায় পাবেন? ভাইস চেয়ারম্যান কোথায় পাবেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোথায় পাবেন? তারা যদি আগে ইলেক্টেড না হয়, প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দেবে কারা? সো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য সেই নির্বাচনে বেশ কিছু রাজনৈতিক দল ও জোটের সাথে আপনারা বৈঠক করেছেন, 12 দলীয় জোটের সাথে বাম গণতান্ত্রিক জোট, গণ অধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট, লেবার পার্টি, এলডিপি। জামাতের সাথে কিন্তু বৈঠক হয়নি, মানে জামাতের সাথে বৈঠক হবে প্ল্যান আছে নাকি ওই বৈঠকটা আসলে লন্ডনেই হয়ে গেছে? না, বৈঠক তো এটা একটা নিয়মিত বিষয়। আমি মনে করি যে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে কয়েকটা পলিটিক্যাল পার্টি এবং অ্যালায়েন্স একসাথে যুগপৎ আন্দোলন করেছে তাদের মাঝে নিয়মিতই বৈঠক হচ্ছে, সেটা অফিসিয়ালি হচ্ছে, আনঅফিসিয়ালি হচ্ছে। আপনার এই রিসেন্টলি যে বৈঠকগুলোর কথা বলছেন সেগুলা একটা ধারাবাহিক প্রক্রিয়া বা প্রসেসের অংশ হিসেবে হচ্ছে। আমি শিওর জামাত ইসলামীর সাথেও ভেরি রিসেন্টলি হবে, এবং লন্ডনেও যদি বৈঠক হয়ে থাকে সেটাও পলিটিক্সে এটা মানে এরকম অবাক হওয়ার মতো কিছু বিষয় না, এটা আনইউজুয়াল কোনো বিষয় না। দুইটা বড় বৃহত্তম পার্টির প্রধানরা লন্ডনে একই শহরে গিয়ে তারা বৈঠক করতেই পারেন। সো আমি মনে করি যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে। তবে আমি বিশ্বাস করি যে সবগুলো পার্টি যে কটা আপনি মেনশন করলেন ইনক্লুডিং জামাতে ইসলামী, আমাদের মাঝে অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি প্রতিনিয়তই যোগাযোগ বিভিন্ন লেয়ারে হচ্ছে, এটা আমি বিশ্বাস করি। যোগাযোগ হচ্ছে আপনি বললেন। ইশাক হোসেন, আপনি গত ফেব্রুয়ারিতে একটা কথা বলেছেন, মনে আছে নিশ্চয়ই, আপনার ফেসবুক পোস্টে লিখেছিলেন যে স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে, হতে পারে এর মাধ্যমে ছোট দল নতুন দল তাদের পাল্লা ভারী করার একটা সুপ্ত প্রয়াস চালাবে। অন্য কোনো পক্ষের মিশনের কাউন্সিলররা কেমনে হয় এবং তারা কিভাবে ফিরে আসতে পারে ওইটা আমাদের মুখস্থ, জীবন থাকতে কোনো স্থানীয় সরকার হবে না, আপনি লিখেছিলেন সেটা। জামায়াতের সঙ্গে আলোচনা করবেন বা সেটা লন্ডনে হয়েছে, কিন্তু জামায়াত ইসলামের সঙ্গে আপনারা বোধহয় এইটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে পারেননি যে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে বিএনপির অবস্থান খুবই স্পষ্ট। আমার স্ট্যাটাসের যে এটার মধ্যে একটা পার্ট রয়েছে যে এখানে আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে এখন যেহেতু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকারের যারা জনপ্রতিনিধি ছিলেন, আমি সারা দেশের চিত্র বলছি, ঢাকা দিয়ে আপনি সারা দেশ চিন্তা করলে হবে না, সারা দেশেরটাই চিন্তা করতে হবে। তারা বিপুল পরিমাণে অর্থ লুটপাট করেছে এবং তাদের হাতে সেই অর্থ রয়েছে। এবং আমরা মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন দিলে এই অবস্থায় যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই সরকারের, পুলিশকে পুরোপুরি রিফর্ম করা যায় নাই, সেই অর্থ বিনিয়োগ করে যেহেতু মার্কাবিহীন নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগের পুনর্বাসন অবশ্যই হবে। এটা একটা ওয়ান অফ দ্য এটা সিমটম শুধু না, এটা একটা আউটকাম বলে আমরা বিশ্বাস করি। দ্বিতীয়ত আমরা মনে করি যে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন করার জন্য তারা প্রস্তুত নয়। এবং আপনি যেটা বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু ধাপে ধাপে হবে, স্টেজ বাই স্টেজ। এখন একটা কথা বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হওয়া উচিত। তাহলে কি সারা জীবন একটা অন্তর্বর্তীকালীন সরকারই থাকবে? কারণ আমরা দেখেছি স্থানীয় সরকার কিন্তু এভরি ইয়ারই হয়, জেলা উপজেলা পর্যায়ে ধাপে ধাপে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। অতএব এটা তো আলটিমেটলি গিয়ে দলীয় সরকারের অধীনেই হতে হবে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং আগামীতে যে কোনো সরকার আসলে তাদেরকে জবাবদিহিতার আওতায় রাখা, যে কোনো নির্বাচনের সময় যদি তারা স্ক্রুটিনির আন্ডারে থাকে, সেটা আমি মনে করি যে আরও বেশি যুক্তিসঙ্গত হবে। বরঞ্চ এখন যদি আমরা স্থানীয় সরকার নির্বাচনের মতো নির্বাচন করতে যাই, সেখানে আপনারা জানেন যে স্থানীয় সরকার মানে সেখানে মাসেল এবং মানি এই দুইটা ইনভলভ হবেই। আপনার জাতীয় নির্বাচনটি পিছিয়ে যেতে পারে, এটাই আমাদের। আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচনে যদি মাসেল অ্যান্ড মানি ওয়ার্ক করে, হ্যাঁ, জনগণের ভোটের চেয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি সেটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। ধরেন ইলেকশন হলো, ন্যাশনাল ইলেকশন, এবং সেই ইলেকশনে বিএনপি জিতবে সেই সম্ভাবনা বা আশঙ্কাই বেশি। তার মানে তখন আপনারা মাসেল এন্ড মানিটা আপনাদের কন্ট্রোলে থাকবে এবং আপনাদের কন্ট্রোলে নিয়ে ইলেকশনটা করতে চান। ওই যে বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেটার তো আমূল পরিবর্তন হয়ে যায় নাই।
অতএব বর্তমান প্রেক্ষাপটে মাসেল এবং মানির ব্যবহারটি হবে বলেই আমরা ধরে নিতে পারি। কিন্তু সেই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্যই তো 31 দফার যে রিফর্ম আমরা প্রস্তাব করেছি এবং যে নতুন বাংলাদেশের জন্য যে একটা ঐকমত্য কমিশনের মাধ্যমে আমরা যে একটা নতুন চার্টারের তৈরির কথা বলছি, সেটার লক্ষ্যে তো আমরা কাজ করে যাচ্ছি। সেটা সম্পন্ন না হওয়া পর্যন্ত তো আমরা বলতে পারছি না যে বর্তমানে। সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। নারী অধিকার ও মাইনরিটি বিষয়ে জামাতের অবস্থান জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একটু বিস্তারিত বলবেন যে জামায়াত কি উত্তর দিয়েছে নারী অধিকার নিয়ে? হ্যাঁ, নারী অধিকারের ব্যাপারে তো জামাত ভেরি পজিটিভ। নারীদের অধিকারকে আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দেই। 43% জামাত মেম্বার্স আর নারী, এবং আমার মনে হয় যে এই যে 43%, 100 জন যদি জামাতের মেম্বার বলতে জামাতের যাকে রোকন বলা হয়, তার মধ্যে 43 জন হলেন নারী। এর মাধ্যমে নারীদের ক্ষেত্রে যেখানে সম্মানজনক, তাদের জন্য যেগুলো সুইটেবল, পার্টিসিপেটরি ডেমোক্রেসির ক্ষেত্রে যেখানে যেখানে ওনাদের পার্টিসিপেশন প্রয়োজন, এই ক্ষেত্রে জামাত ইসলামীর মধ্যে কোথাও কোনো রিজার্ভেশন নেই। তাদের জন্য কোনটা সুইটেবল, সম্মানজনক এবং তারা কোথায় পার্টিসিপেট করতে পারবে, এটা কি আসলে তারা ঠিক করে না আপনারা ঠিক করে দেন, মানে পুরুষ সদস্যরা? দুটো সিস্টেমই আছে। এক হলো নারীদের বিভাগটা আলাদা, এই আলাদা হলেও জামাত ইসলামের মজলিস শুরায় এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে নারীদের 43%-এরই রিপ্রেজেন্টেটিভ আছে। যদি তাই থেকে থাকে, জামাতের ডিসিশন প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেহেতু পাবলিকলি এত এক্সপোজার এতদিন পায়নি, পাবলিকের সামনে এটা হওয়ার স্কোপ ছিল না, এই জন্য মানুষ হয়তো জানতে পারেনি। দিনে দিনে আরও বেশি জানতে পারবে যে নারীরা জামাতের ডিসিশন মেকিং প্রক্রিয়ায় কত ইনফ্লুয়েন্সিয়াল ভূমিকা পালন করে। ইভেন এটাও দেখতে পাবেন, আপনারা দেখেছেন যে ইতোমধ্যে ইউরোপিয়ান ডিপ্লোম্যাটদের সঙ্গে জামাতের নারী প্রতিনিধিরা ডিসকাশন শুরু করেছেন, এবং আরও দেখতে পাবেন খুব দ্রুতই যেখানে জামাত ইসলামী আরও অনেক প্র্যাগমেটিক ডিসিশন নিয়েছে, যেখানে নারীদের পার্টিসিপেশন, লিডারশিপ, অ্যাক্টিভ পার্টিসিপেশন, অ্যাক্টিভ ফরওয়ার্ড ভেরি সুন। জি, শেষের মনে আমার এই অনুষ্ঠানে আপনাদের আমির ডক্টর শফিকুর রহমান আমাকে কথা দিয়েছিলেন যে আমার এই শোতে আপনাদের নারী নেতৃত্ব স্থানীয় কেউ একজন শোতে আসবেন, কিন্তু সেই অনুষ্ঠানটি হয়েছে বেশ অনেক দিন হয়ে গেছে, বেশ অনেক মাস হয়ে গেছে, কিন্তু আমি আসলে আপনাদের দল থেকে কোনো নারী রিপ্রেজেন্টেটিভ আমার এই অনুষ্ঠানের জন্য পাইনি। যদিও আমার প্রশ্ন ছিল স্পেসিফিক্যালি মাইকেল মিলারকে আপনারা কি বলেছেন? হ্যাঁ, দুটো জিনিস কনসার্ন পেশ করে। একটা জিনিস কনসার্ন পেশ করে, যেহেতু পাবলিক ডোমেইনে নারীদেরকে দেখতে পায় না জামাতের রিপ্রেজেন্টেটিভ আকারে, এই জন্য যারা ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে বিশ্বাস করে, যারা উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করে, তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে তাদের এই লিডারশিপটা কীভাবে এস্টাবলিশ হবে। আর একটা প্রশ্ন এখানে থাকে যে জামাত ইসলামী হাউ টু অ্যাড্রেস মাইনরিটি কমিউনিটি, কারণ জামাতি ইসলামী নাম আছে, তো অন্যরা কি এর মধ্যে যেতে পারবে না? এই একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এখানে আছে। আপনারা দেখতে পাবেন খুব দ্রুতই আমরা সেটা আলোচনা করব। আমরা আশা করি জামাত ইসলামীর ব্যানারে মাইনরিটি কমিউনিটিরাও এবার পার্লামেন্টারি নির্বাচনে অংশগ্রহণ রিলিজিয়ন করে দিতে চাই, এবং এটা দ্রুতই এই ধরনের সিদ্ধান্ত জামাত ইসলামী যখন আপনাদের সামনে এক্সপোজ করবে, পারহ্যাপস পিপল উইল বি হ্যাপি টু সি, ইনক্লুডিং ইসলামের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন, আপনাদেরকে স্বাগত জানানো হবে। কিন্তু আপনাদের দল তো চাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, রাষ্ট্র চলবে ইসলামের বিধান অনুযায়ী, সেখানে অমুসলিমদের দিয়ে কিভাবে আসলে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব? দিস ইজ হোয়াট ইজ মিসকনসেপশন। জি, আপনাকে দেখতে হবে একটা মডার্ন লিবারাল ডেমোক্রেসিতে প্লুরালিজম is an important factor. A pluralism in respect of religion, pluralism in respect of sex, color, identity and creed. জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে এই প্লুরালিজমটা। এখানে আমি যদি বলি পার্বত্য চট্টগ্রামে যারা আছেন, যারা নৃগোষ্ঠী আছেন, তাদেরকেও অ্যাকোমোডেট করাটাই প্লুরালিজম। জামাত ইসলামী এখন মডার্ন লিবারাল পলিটিক্যাল পার্টি। এইখানকার ইসলামিক নাম থাকলেই এখানে অনেস্টি ইন্টিগ্রিটিতে কাজ করতে পারবে না। আচ্ছা বলেন, প্যাট্রিয়টিজম কি কোনো ধর্ম আছে? অনেস্টি ইন্টিগ্রিটির কোনো ধর্ম আছে? ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কোনো ধর্ম আছে? নেশন বিল্ডিং এর কোনো ধর্ম আছে? কিন্তু জামাতের রাজনীতির ধর্ম আছে। জি, তাহলে জামাত ইজ ওয়ার্কিং, যখন পলিটিক্যাল পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে, মেজরিটি পার্টিতে পার্লামেন্ট গঠন করে সরকার গঠন করার চেষ্টা করবে, তখন তো তাদের মূল ফোকাস কি? মূল ফোকাস হলো নেশন বিল্ডিং, মূল ফোকাস হলো ডেভেলপমেন্ট, মূল ফোকাস হলো অনেস্টি, ইন্টিগ্রিটি, অ্যাকাউন্টেবিলিটি। সব কথার মধ্যে কিন্তু আমি ওই প্রশ্নের উত্তর পাইনি যে অমুসলিমদের দিয়ে কিভাবে ইসলামী আইন বাস্তবায়ন করবেন আপনি? বিভিন্ন ধর্মের লোকেরা একসাথে হয়ে
ইসলামী আইন বাস্তবায়ন করার, ইসলামিক আইনের ভিতরেও there is a huge scope for who are not Muslims. এটাই what is the misunderstanding. Even if it is an Islamic law, there is no restriction to join other religious people. কোনো পার্থক্য নাই তো এখানে। ইসলামিক শরিয়ার ভিতরেই নন মুসলিমদের জন্য there is a scope. Not only scope, there is a vital, pivotal scope আছে। তারা চাইলে সেই পার্টে they can play their role. Muslims can play their role, they can also play their role. এতে শরিয়াতে কোনো বাধা নেই। এটা খুব স্বাভাবিক, দুইটা দলের দুই রকম মতপার্থক্য থাকতেই পারে। প্রধানমন্ত্রী কিন্তু বড় বড় কিছু ফ্যাক্টরে, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, আনুপাতিক হারে ভোট, প্রধানমন্ত্রীর পদে 2 মেয়াদের বেশি থাকা না থাকা, এইসব নিয়ে একদমই বিপরীত অবস্থানে দুটি দল। এই দূরত্ব ঘোচানোর জন্য বা এই দূরত্ব না মিটলে আসলে ইলেকশন, যেমন বলা হচ্ছে যে রাজনৈতিক, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না পৌঁছাতে পারে আসলে ইলেকশনটা দূরেই চলে যাবে। আমাদের দেশে একটা এখন অন্তর্বর্তীকালীন পিরিয়ড চলছে এবং একটা স্থিতিশীল এবং নির্বাচিত সরকার সকলেরই প্রত্যাশিত, এবং আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকলেও সকল দলই কিন্তু চায় একটা নির্বাচিত পার্লামেন্ট এবং নির্বাচিত সরকার যারা একটা স্থিতিশীল অবস্থায় দেশকে নিয়ে যেতে পারবে, এই দেশের ইকোনমিকে স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে পারবে, এবং যারা ফরেন ইনভেস্টার্স যা সেটা সিকিউরড হবে সেই নিশ্চয়তাটা তারা চায়। সেটি না হওয়া পর্যন্ত কিন্তু আসলে বাংলাদেশের যে অর্থনীতিকে আবার টেনে তুলে ধরা বা অর্থনীতিকে রিকভার করা এবং যে ব্যাপক লুটপাট হয়েছে আওয়ামী লীগের সময় সেখান থেকে রিকভার করে নিয়ে আসা এবং গণতান্ত্রিক পথে যে আমরা অগ্রযাত্রায় যে আমরা বাংলাদেশকে আবারও নিয়ে যেতে চাচ্ছি সেটা সম্ভব হবে না। অতএব ইলেকশন হতেই হবে, সেখানে আমাদের সব দাবি পূরণ হবে সেটাও না, জামাতে ইসলামী সব দাবি পূরণ হবে সেটাও না, তবে আমরা সকলে একটা মিডল পয়েন্টে যাতে আসতে পারি, মিডল গ্রাউন্ডে আসতে পারি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সেটা আমার বিশ্বাস সেটা হবেই এবং নির্বাচনটিও হতে হবে। ও সাবেক সংসদ সদস্য শনিবার বিকেলবেলা জেলা শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে ঘটনাটি ঘটে আর কি। কেন এমন ঘটনা ঘটলো, আপনারা দল থেকে খোঁজখবর নিয়েছেন? মুক্তিযোদ্ধার বক্তব্য কেন থামানো হলো? আপনি যেভাবে বলছেন এক পেশে কথা বলছেন, আপনি হয়তো পুরো ভিডিওটি ভালো করে দেখেন। দেখেছি এবং জানি আমি কি কথা হয়েছে। জি, তাহলে আপনি যে বলছেন বক্তব্য দিতে গিয়ে যখন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024-এর 5ই আগস্টকে না মেলানোর আহ্বান জানানো হয়, তখনই আসলে সামনের সারিতে তাহলে যে কথাটা এখানে বলা হচ্ছে যে এজিফ জামাত ইসলামী একজন মুক্তিযোদ্ধা বলছে তাই থামিয়ে দিয়েছে, নট দ্য কেস। 2024-এর প্রসঙ্গ আসে, ইটস নট দ্য কেস। কেস ইজ যে 2024 সালের যে আরেকটি বড় ধরনের অভ্যুত্থান ঘটে গেল, এটাকে যখন ডিস্টিংগুইশ করা হয়েছে তখন একজন উপস্থিত ব্যক্তির সেন্টিমেন্টে লাগতে পারে, এনিবডি, জামাত কেন, যে কেউ হতে পারে তার। এখন যদি কেউ 2024-এর 5ই আগস্টকে ডিফাই করে অথবা অসম্মান করে, যে কারো সেন্টিমেন্টে লাগতে পারে, অসম্মান করেছিলেন না, যে কারো সেন্টিমেন্টে লাগতে পারে, কিন্তু যেভাবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে এজিফ কেউ মুক্তিযুদ্ধের কথা বলছে এই জন্য জামাত ইসলামী তার বিরোধিতা করছে, দিস ইজ এ কমপ্লিট মিসনমার। এগুলোই হয়েছে বিগত 15 বছর, একটাকে আরেকটাকে সাজানো। ঘরের ভিতরে বসে লোকেরা মিটিং করেছে, বলছে নাশকতার পরিকল্পনা করতেছে। ঘরের ভিতরে তার ড্রয়িং রুমে বসে মানুষ খাওয়া দাওয়া করতেছে, বলছে এটা নাকি সরকার পথরের নাশকতার পরিকল্পনা হচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিস ইনফরমেশন। এবং এইভাবে যদি এক পেশে ওয়েতে একটা জিনিসকে দেখা হয়, দ্যাট ইজ নট দি হোল সিনারিও। এটাও বলা উচিত ছিল যে যখন তিনি এই কথা বলছেন তখন উপস্থিত একজন লোক, হ্যাপেন টু বি জামাত ইসলামী, অন্য একজনও হতে পারতো, হ্যাপেন টু বি জামাত ইসলামী, তিনি এটা বলেছেন যে আপনি 24 একদম স্ট্রেইট প্রশ্নই করি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024 সালের 5ই আগস্টকে না মেলানোর আহ্বান জানিয়েছিলেন মুক্তিযোদ্ধা, তাতে জামায়াত নেতা কেন ক্ষিপ্ত হলেন? দেখুন, যারা এই 2024-এর এই পার্টটুকুকে পছন্দ করে না, বিকজ অফ দেয়ার ডাউনফল, বিকজ অফ দেয়ার পিটফল, এই জন্য 2024-কে বিভিন্নজন বিভিন্নভাবে একাডেমিক্যালি দেখার চেষ্টা করেছেন। কেউ বলছেন এটা দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলছেন বিপ্লব, কেউ বলছেন গণ অভ্যুত্থান। এখন এটাকে আন্ডারমাইন করার প্রয়োজন নাই তো। আবার 71-কে কি আন্ডারমাইন করার প্রয়োজন আছে? নো। 71 বাদ দিয়ে কি 24 হয়ে গেছে? নো। তা যদি না হয়ে থাকে তাহলে আপনি একটা জিনিসকে উভয় সাইড বলতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু শিশির মনির, জুলাই অভ্যুত্থান দিয়ে 1971-কে আড়াল করার অভিযোগ আসছিল, কিন্তু এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল। এই ধরনের ঘটনা সেই ধরনের অভিযোগকে প্রমাণ করে কিনা বা উস্কে দেয় কিনা সেই বিতর্ককে? এটা আপনি কোথা থেকে বুঝতে পারবেন? আপনি কোনো ব্যক্তি কিংবা দলকে যদি বিবেচনা করতে চান, একটা দুইটা এক্সাম্পল দিয়ে কাউকে বিবেচনা করা যাবে না। আপনাকে দেখতে হবে কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউইটি। একটা দল কি কনসিস্টেন্টলি এটা করছে, কন্টিনিউয়াসলি এটা করছে, তাহলে আপনি বুঝতে পারবেন ট্রেন্ড অফ ডিসিশন মেকিং।
স্বাধীনতা দিবস পালন হচ্ছে না, জামাত ইসলামী করছেন না? 2024-এর এই 5ই আগস্ট জামাত ইসলামী পালন করবে না? বাংলাদেশের মানুষ পালন করবে না? তাহলে আমরা এই যে একটা ট্রেন্ড 71-কে আলাদা করে ফেলা, আবার এই যে একটা ট্রেন্ড 24-কে আলাদা করে ফেলা, আমি মনে করি দুটো ট্রেন্ডেই ভালো ট্রেন্ড না। ট্রেন্ড কি হওয়া উচিত? ট্রেন্ড হওয়া উচিত সত্যিকার অর্থে ডেমোক্রেটিক কালচার গড়ে তোলার জন্য সকলেরই পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে ফিরে আসা উচিত এবং কম্পিটিশনে ফিরে আসা উচিত। সেখানে আমরা কেন এই বিতর্কে আবার যাচ্ছি যে কোনটা আগে কোনটা পরে? 71 তো ঐতিহাসিকভাবে আগে। কিছু বিতর্ক তো সলভ থাকা দরকার। যেমন আপনারা স্বাধীনতা দিবস পালন করেন, কিন্তু 71-এ যা হয়েছে সেটার জন্য ফর্মালি এখনো ক্ষমা চাননি। কাজে কিছু বিতর্ক আসলে সলভ হতে হয়। আরেকটা ঘটনার কথা বলি, চট্টগ্রামের বীরেশ্বরায় জামায়াতে ইসলামের আয়োজিত এক মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানকে দলের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাও শনিবারই ঘটেছে। বীরেশ্বরে সিডিএসপি বাঁধের ভাঙন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জামায়াতের মিরসরাই উপজেলা শাখা মিরসরাই একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান প্রধান অতিথি ছিলেন। তিনি চট্টগ্রাম 1 মিরসরাই আসন থেকে জামায়াত মনোনীত সদস্য পদপ্রার্থী বলে সভায় উল্লেখ করা হয়। এবার সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি, এনসিপি ও গণ অধিকারের পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে প্রশ্ন তোলা হয়েছে এবং বলা হয় যে এই সরকারের উপর জামায়াতের প্রভাব বেশি। মানে ডেপুটি অ্যাটর্নি যদি আসলে আপনাদের একজন মনোনীত প্রার্থী হন, মানে সেই ওই সন্দেহ সেটা কিছুটা হলেও উস্কে দেয় কিনা? নো নেভার। বাংলাদেশে দেয়ার ইজ নো বার টু হোল্ড এন ইলেকশন। উনি ক্যান্ডিডেট হতে কোনো বার নাই তো? না বার নাই। বাংলাদেশের আইনে কোনো বার নাই। আমি সেই প্রশ্ন কিন্তু করিনি। আমি বলেছি সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তোলা হয়। এখানে নিরপেক্ষতার কি পেলেন আপনি? একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ইভেন এন অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, তিনিও তো ইলেকশনে দাঁড়াতে পারেন, তিনিও ইলেকশন ক্যাম্পেইন করতে পারেন। তাই বলে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে যিনি আছেন তিনি যখন এলাকায় গিয়ে ইলেকশন ক্যাম্পেইন করবেন, আমরা প্রশ্ন তুলবো যে উনি নিরপেক্ষতার প্রশ্ন উঠছে সেখানে? এই প্রশ্ন তুলবো আমরা? প্রভাব আছে কিনা গভর্নমেন্ট আপনাদের প্রভাব তাহলে আছে যে সেই কথাগুলো যখন বলা হয়? তো কেন থাকবে না? এই যে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, এখানে বিএনপি ভূমিকা রেখেছে, জামাত ইসলামী ভূমিকা রেখেছে, ছাত্ররা ভূমিকা রেখেছে। এখন কি যারা গভর্নমেন্ট গঠন করেছে এই দেশে, এরা কি বাংলাদেশের 18 কোটি মানুষের বাইরে? এরা কি বিএনপির যে লক্ষ কোটি কোটি লোক বিএনপি করে তাদের বাইরে? যারা হাজার হাজার লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক জামাত ইসলামী করে তাদের বাইরে? আন্দোলনের ভূমিকা ছিল না? সবাই তো সম্মুখ সমরে থেকে, এই ছাত্ররা, এই বিএনপি, জামাত ইসলামী সম্মুখ সমরে থেকে জীবন দিয়েছে, হাজার হাজার লোক আহত নিহত হয়েছে। তাহলে প্রভাব না থাকার যে আর্গুমেন্ট, এটি মানুষ কাকে ভোট দিবে সিদ্ধান্ত নিতে পারে বলে আপনি মন্তব্য করেছেন। যেই ধরনের স্বপ্ন আপনারা করেন সেটাকে আসলে বাস্তবে সম্ভব? ধরেন আমার এই সেটে আমি চিন্তা করছি যে এক পাশে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্য পাশে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এটা কি আসলে পসিবল, নাকি এগুলো আসলে বিএনপির অন্য স্বপ্নগুলোর মতো অধরা থাকবে কিনা, এরকম কিছু হবে কিনা? না, আমি তো মনে করি ভেরি মাচ পসিবল। এবং আমি মনে করি যে এটা এক সময় স্বপ্নের মতো মনে হলেও আগামীতে আমরা এটা এরকম ধরনের একটা ডিবেট আমাদের দেশের রাজনৈতিক দল ও নেতারা প্রশ্নহীন আনুগত্য চায়, সেই কারণে তারা এই ধরনের ডিবেট ইজ ভেরি মাচ পসিবল এবং ভেরি মাচ লাইকলি টু হ্যাপেন। এবং শুধু দুইটা পার্টি কেন, আমি মনে করি যে আরো একাধিক পার্টির ক্যান্ডিডেটদের মাঝে এই ধরনের ডিবেট হওয়া উচিত। এবং শুধু যিনি হেড অফ দ্য পার্টি বা যিনি সরকার প্রধান হবেন তিনি না, তার আমাদের এখানে পার্লামেন্ট মেম্বার যারা হবেন তাদের মধ্যে এই ধরনের ডিবেটটা আমি মনে করি কোনো মন্তব্য করতেন। আমি চাই তারা সাকসেসফুল হোক এবং তারা গণতন্ত্রের পথে থাকুক এবং তারা সততা এবং নিষ্ঠার সাথে রাজনীতি করে জনগণের মনে একটা স্থান অর্জন করে নিক এবং বাংলাদেশের রাজনীতির মাঠেও একটা স্থান অর্জন করে নিক। এটা